তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করব, সেটা হচ্ছে দীর্ঘ 2.5 বছরের একটা ক্ষুদ্র প্রয়াসের ফলাফল খুব দ্রুত আসতে চলেছে। আপনারা বুঝতেই পারছেন যে কাট অফ মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এই মামলার ক্ষেত্রে যদি একদম সাদামাটা ভাবে যদি বলি কথাটা, তার মানে এটা দাঁড়ায় যে সমস্ত জিনিসপত্র বাজারঘাট করে সমস্ত মশলাপাতি ঠিকঠাক দিয়ে রান্না হয়ে গেছে, এবার শুধু রান্নাটা পরিবেশন করে খাওয়ার পালা। তো এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আগামী মঙ্গলবারই সেই পাত পেতে খাওয়া যেতে পারে, তো সেখানে কিছু বাধা আসতে পারে, সেটাও কী করে ওভারকাম করা যাবে সেটা আমাদের এই ভিডিওতে থাকবে। তার সাথে কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেই সাথে সাথে কোন যুক্তিতে চাকরি হতে পারে কাট অফ মামলা সেটা নিয়ে আমরা আলোচনা করব। কোন জেলা এগিয়ে রয়েছে এই কাট অফ মামলার ক্ষেত্রে, মালদায় চাকরির পথ সোজা কেন সেটা নিয়ে আলোচনা থাকবে। পুজোর আগেই কি তাহলে ভালো কিছু খবর হতে পারে? তো গোটা বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। একাধিক তথ্য যেমন আপনারা পাবেন, সেই সাথে কিছু অ্যানাউন্সমেন্ট যেটা আমরা বললাম যে আমরা জানাবো আমাদের তরফ থেকে, সেগুলো আপনারা কিন্তু ওয়াকিবল হতে পারবেন। আর সব জেলাতেই কাট অফ মামলা করা সম্ভব নয়, তার কারণ হচ্ছে সব জেলায় যেমন স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে সব জেলা নিয়ে কিন্তু যারা ভাবছেন যে সব জেলায় সম্ভব হবে না, এমন কিছু জিনিস প্রাথমিক শিক্ষা পর্ষদ করে রেখেছে, যেটাতে অনেকগুলো জেলা হয়তো তারা তাদের জাস্টিসটা হয়তো পাবেন না, তারা তাদের যোগ্য বঞ্চিত প্রার্থীও কিন্তু তাদের কাছে অধরা থাকতে পারে কাট অফ মামলার ক্ষেত্রে। তো চলুন শুরু করা যাক আপাতত মালদা ডিস্ট্রিক্ট নিয়ে। তো 2016 এবং 2022 প্যানেলের শুধুমাত্র নন এক্সামটেডের একটা অংশ, আমরা জানি 4টে মাদার ক্যাটাগরি থাকে, নন এক্সামটেড, এক্সামটেড, এক্সামিনেশন এবং প্যারা টিচার। আমরা শুধু একটা অংশকে নিয়ে, বাংলা মিডিয়ামের এই একটা অংশকে নিয়ে আলোচনা করি। আমরা বাদিকে রেখেছি 2022-এর প্যানেল, যেটা কিনা 11,765 প্যানেল। সেক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্ট ওয়াইজ তো একটা রেকমেন্ডেশন লিস্ট আছে, সেখান থেকে এগুলো তৈরি করা। তো আনরিজার্ভ বা জেনারেল সিট 157টা অ্যাজ পার নোটিফিকেশন। তো এই 157 জনের মধ্যে দেখুন জেনারেল 42 জন পেয়েছে, ওবিসি এ 64, ওবিসি বি 29, এসসি 22, এসটি কেউ এখানে পাইনি। তাহলে এই যে ধরুন ওবিসি এ একটা ঘর যদি আমরা ধরে নিই, যে ওবিসি এ একজন প্রার্থী যদি আমরা দেখি, তাহলে তিনি 157তে প্রথমে কম্পিটিশন করছে, সেখানে না পেলে তিনি তার নিজের ক্যাটাগরি 23টাতে কম্পিটিশন করবেন। তো এরকমভাবে ওবিসি বির ক্ষেত্রে 157তে প্রথমে কম্পিটিশন করবেন, না পেলে 19, এসসির ক্ষেত্রে প্রথমে 157তে কম্পিটিশন করবেন, না পেলে নিজের 63তে আসবেন। তো এরকমভাবে টোটাল মানে রিজার্ভেশন অ্যাজ পার রুল এটা হয়, মানে এটা 2022-এর ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত রুল মেনেছে বলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়িয়েছে। কিন্তু 2016 সালে কোথায় মানেনি আপনি নিজেরাই বুঝতে পারবেন, যে এই আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি সিট বা জেনারেল সিট, যেখানে সবার কম্পিটিশন করার কথা, সেখানে 960 জনকে নন ট্রেনে রেকমেন্ডেশন দিয়েছে। টোটাল সিট ছিল 1104, বাকিটা ট্রেন দিয়ে ফিল আপ হয়েছে। তো এক্ষেত্রে দেখুন এই ওবিসি বি, এসসি এসটি কাউকে ঢোকানো হয়নি অধিক মেরিট থাকা সত্ত্বেও। তার কারণ এই যে জেনারেল মানে শুধু জেনারেলটাই বুঝেছে এবং 960 জনই জেনারেল নিয়েছে, যেটা পুরো ইলিগাল, এটা হতে পারে না। তো ধরুন ওবিসি এ প্রার্থী আমি ছেড়ে দেখুন 201 এখানে যেহেতু নিয়ে আমি এটা নিয়ে আলোচনা করছি। ওবিসি বি দেখুন 48 জন এখানে রেকমেন্ডেশন পেয়েছে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে এই ওবিসি বি প্রার্থীরা এই নন এক্সামটেড ক্যাটাগরিতে 960 নন ট্রেন, এবং সেখানে না পেলে নিজের 48-এ পার কথা। তো ওবিসি বি এখানে শুধুমাত্র 48টা কম্পিটিশন করেছে, তো এখানে 960টা তাদেরকে দেওয়াই হয়নি। তো এটা হচ্ছে মেন স্ট্রাকচার। এসসির ক্ষেত্রে আপনি দেখুন, যদি আপনি কাট অফ দেখেন, তাহলে দেখবেন যে এই 353 জনের কাট অফ 24.9 17, আর এই 960 জনের কাট অফ দেখুন 23 থেকে 14, তাহলে এই 353 এবং উপরে 48, এটা সবাই তো হিসাব মতন আনরিজার্ভ বা জেনারেলের মধ্যে ঢুকে যাওয়ার কথা, বাট সেটা এখানে হয়নি। তো এসসির ক্ষেত্রে 353 আপনার পেয়েছে, যেটা 960 জন ওখানে কম্পিটিশন করবে, না পেলে নিজের 353তে আসবে। তো এখানে সেটা হয়নি, 960-এর মধ্যে সরাসরি 960টা থেকে দেওয়াই হয়নি, শুধু 353তে দেওয়া আছে। মানে এরকমভাবে টোটাল 2016 সালের প্যানেলটা হয়েছে, যার জন্য কাট অফটা কি দাঁড়াচ্ছে সেটা আপনাদের দেখাবো। তো কাট অফটা দেখুন মানে রিভার্স হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল অ্যাজ পার সমস্ত রুল মেনটেন করে, যে ক্যাটাগরি কাট অফ কম যায় আনরিজার্ভ বা জেনারেল কাট অফ বেশি যায়। তো সেখানে এটা উল্টো হয়ে গেছে, কারণ এরকমভাবে ওই অংশটা শুধু জেনারেল দিয়ে ফিল আপ করেছে, তাই গোটা বিষয়টা বুঝতে পারছেন। প্রাইমারি টেস্টের রিক্রুটমেন্ট 42,949, 2016 সালের নিয়োগ মালদা ডিস্ট্রিক্টে নন ট্রেন, এবং সেক্ষেত্রে কাট অফ মার্কস বেঙ্গলি মিডিয়ামে। জেনারেল হচ্ছে 10.252 এবং ওবিসি হচ্ছে 20.706, ওবিসি বি 18.851, এসসি হচ্ছে 15.930 এবং এসটি হচ্ছে 11.901। মানে এটা ভাবুন, মানে জেনারেল কাট অফ আমরা জেনে হাই যায়, তো এটা উল্টো হয়ে গেছে। তো এখানে সেটা নিয়ে বিষয় না। এবার এখানে যেটা আমরা আসছি, আমরা পুরো একদম মানে প্রাইম অফিসের ব্যাপারে আমরা ঢুকছি না, ফ্যাকচুয়াল অ্যাসপেক্টও আমরা যাচ্ছি না। আমরা শুধু এখান থেকে একটা পয়েন্ট তুলব, কি না, অ্যাজ পার রুলস
আমি হাইকোর্টের একাধিক অর্ডার আপনাদের দেখাবো, যেখানে একটা সেটেল ল আছে, যখন কোনো রিজার্ভ প্রার্থী যদি তিনি জেনারেলের নাম্বার ক্রস করে যান, জেনারেলের কাট অফ ক্রস করে যান, তাহলে তিনি সেখানে চাকরি পেয়ে যাবেন জেনারেল হিসেবে, আর না হলে নিজের ক্যাটাগরি কাট অফ ক্রস করলে সেখানে তিনি চাকরি পাবেন। তো একটা অর্ডার আপনাদের দেখায় হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে। তো এক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্টেরই ঘটনা। মালদা ডিস্ট্রিক্ট কেন সোজা, কারণ এই অর্ডারগুলো সার্টেন অর্ডারগুলো রয়েছে। তো মালদা ডিস্ট্রিক্টে নিয়ে নন ট্রেন বা আনট্রেন ওবিসি বি ক্যাটাগরির প্রার্থী, তিনি চাকরিটা পাননি এবং তিনি জেনারেলের থেকে বেশি নাম্বার পেয়েছেন, অর্থাৎ ওই 10.25 থেকে বেশি নাম্বার পেয়েছেন। তো সেক্ষেত্রে জাস্টিস রাজস্বী ভারদ্বাজ স্যার বলছেন, দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট। পরিষ্কার কথা, সেটেল ল রয়েছে, যেখানে 10.252 এটা যদি তিনি জেনারেলের ক্ষেত্রে ক্রস করে যান, এই নাম্বারটা যে কোনো রিজার্ভ প্রার্থী বা ওবিসি বি প্রার্থী বা ওবিসি এ প্রার্থী বা এসসি প্রার্থী বা এসটি প্রার্থী, তাহলে তিনি জেনারেল হিসাবেই চাকরিটা পাবেন। এটা সেটেল ল। এই ল, এটা ওবিসি বি প্রার্থীর ক্ষেত্রে এরকম একটা অর্ডার দিয়েছেন। আবার আরেকজন বিচারপতি তিনিও কিন্তু এরকম একটা অর্ডার দিয়েছেন, যেটা নিয়ে গতকালকে আমরা ভিডিও করেছিলাম, যে তিনি মালদা ডিস্ট্রিক্টে রয়েছেন। তো সেক্ষেত্রে 13.013 তিনি পেয়েছেন। তো অনায়াসে তিনি 10.252 ক্রস করে যাচ্ছেন এবং সেক্ষেত্রে এই প্রার্থী হচ্ছে শিডিউল কাস্ট, অর্থাৎ এসসি ক্যাটাগরির প্রার্থী। তো সেক্ষেত্রে এই যে বিচারপতি, তো তিনি যে দিচ্ছেন, সিন্স দ্য এফিডেভিট হ্যাভ নট বিন কল্ড ফর ইন দিস ম্যাটার, অর্থাৎ এফিডেভিট চাননি, দিস কোর্ট হ্যাজ নট গন ইন টু দ্য দেয়ার ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে গেল না। তো সেক্ষেত্রে তিনি বলছে, হাউএভার দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ পরিষ্কার কথা, একই কথা এই বিচারপতিও বলছেন, যে যদি কেউ জেনারেল কোনো সংরক্ষিত প্রার্থী যদি জেনারেল কাট অফ ক্রস করে যান, অর্থাৎ 10.252 মালদা ক্ষেত্রে ক্রস করে যান, তাহলে সেই প্রার্থী আজ জেনারেল হিসেবে চাকরি পাবেন। তো এটা টোটালি প্রতিষ্ঠা পেয়ে গেছে এবং যত প্রার্থী যাদের যত রকম প্রার্থী আছে মালদার ক্ষেত্রে, যারা 10.252 যারা উপরে যাদের নাম্বার আছে, প্রত্যেকে চাকরি পাওয়ার কথা, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয়নি। এটা কেন? আরও আমি মানে এই যে প্রাথমিক শিক্ষা, এটা তো গেল কোর্টের কথা। প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বলছে? প্রাথমিক শিক্ষা পর্ষদ এই দুটো জিনিসের থেকে একজনের ক্ষেত্রে আমি বলছি, তার ভেরিফিকেশনের জন্য এরকম একটা মামলার ক্ষেত্রে পর্ষদের ডাকে এই প্রার্থীকে। পরিষ্কার লেখা আছে, দ্য পিটিশনার কোয়ালিফাইড ইন টেট 2014 অ্যাজ এ আনট্রেন্ড এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট বাট নট এমপ্যানেল, ওয়াজ নট এমপ্যানেল, তো তিনি এমপ্যানেল হতে পারেননি। তো সেক্ষেত্রে এই সেকেন্ড লাইনটায় দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদও মেনে নিচ্ছে যে তারা দু জায়গায় কম্পিটিশন করতে পারে। কোথায়? ইট ইজ ফাউন্ড দ্যাট হিজ টোটাল মেরিট স্কোর ইজ লেস দ্যান দ্যাট দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট ইন রেসপেক্টিভ আনট্রেন্ড জেনারেল অ্যান্ড আনট্রেন্ড এসসি ক্যাটাগরি। অর্থাৎ একজন প্রার্থী সে আনট্রেন্ড জেনারেলে যদি নাম্বার সে ক্রস করে যায় বা আনট্রেন্ড এসসি ক্যাটাগরিতে যদি ক্রস করে যায়, তাহলে সে চাকরি পাবে। বাট এক্ষেত্রে এই প্রার্থী কেউ করেইনি, যেটা মিথ্যা বলেছে, এই জায়গাটুকু মিথ্যা বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা জানে যে জেনারেলে নাম্বার ক্রস করে যাওয়া বা নিজের ক্যাটাগরি নাম্বার ক্রস করে দুটোর একটা হলেই সে চাকরিটা পাবে। তো মালদার ক্ষেত্রে খুব ক্লিয়ার যে 10.252 যাদের নাম্বার ক্রস করে যাচ্ছে, তারা ডেফিনেটলি 2016 সালের রিক্রুটমেন্টে চাকরি পাবে। এটাই কাট অফ মামলা। এবার আমরা চলে আসি যে দেখুন, কাট অফ মামলা নিয়ে জলপাইগুড়ি হোক, মুর্শিদাবাদ হোক, দক্ষিণ দিনাজপুর হোক, উত্তর দিনাজপুর হোক বা মালদা হোক, প্রত্যেকটা মামলায় ভালো জায়গায় আছে। এবং যারা এই মামলা এখনও মামলার সাথে যুক্ত হননি, তাদের ক্ষেত্রে এটা বলবো যে আপনারা একটা যে জায়গা আটকে আছে, সেই জায়গাটা আমি যারা অলরেডি মামলা করে বসে আছেন তাদের আমি আগে বিষয়টা বলবো, তারপরে আমি বাকিদের কথায় আসছি যারা কোনো মামলা করেননি। 32,000 মামলা বাধা নয় কোন যুক্তিতে? দেখুন, এই একটা অ্যাপয়েন্টমেন্ট আপনাদের দেখালাম 16,500, এই ক্ষেত্রে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তো 7.5 বছর ধরে অলরেডি এই সমস্ত প্রার্থীরা যাদের স্কুলে যাওয়ার কথা, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদের সাথে প্রতিদিন বঞ্চনা আছে, পার ডে একদিনের যে সাম্মানিক তাদের পাওয়া, সেটাও তারা প্রতিদিন পাচ্ছে না। 2 দিন হলে সেটা ডবল হচ্ছে, 3 দিন হলে 3 ডবল হচ্ছে, 4 দিন হলে 4 ডবল হচ্ছে। তো কোর্টে যদি এই বিষয়টাকে রাখা হয় যে আর কতদিন এইভাবে বঞ্চনার শিকার আপনি করবেন, কারণ এর আগে 16,500 এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটার আমি সামান্য অংশটুকু এখানে দেখানোর চেষ্টা করছি। এক্ষেত্রে ডিভিশন বেঞ্চে দেখুন, ম্যাট মানে হচ্ছে ম্যান্ডামাস অ্যাপ্লিকেশন টেন্ডার, অর্থাৎ ডিভিশন বেঞ্চে মামলার অ্যাপিল পেন্ডিং রয়েছে। তো সেই মামলাগুলো দেখুন, ম্যাট 298, ম্যাট 299, তার ক্যান 1, ম্যাট 305, তার ক্যান 1, এরকমভাবে যদি এই মামলাগুলো চলছে যেখানে রানিং রয়েছে, সেক্ষেত্রে সেই মামলাগুলোকে সাবজেক্ট টু আউটকাম করে যদি 16,500 ক্ষেত্রে এরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হতে পারে। এবং আরও একটা জিনিস আপনাদের দেখাবো, তাহলে ম্যাট 873 প্রিয়াঙ্কা নস্কর মামলা 2023-এর ক্ষেত্রে সেটাকে ম্যাট করে আজকে এই সমস্ত প্রার্থীদের কেন সেম বেনিফিট দেওয়া হবে না? আজকে কেন একটা অংশ শুধুমাত্র বেনিফিট পেয়ে তারা দিব্যি বহলতে তারা ইন্ট্রিম ভোগ করে যাবে, অথচ এরা কেউ পাবে না যোগ্য প্রার্থী হয়ে? এটা কেন হবে?
32 মামলাটা তো এদের মামলা, যারা অলরেডি কাট অফ ক্রস করে গেছে তাদের মামলা, তাহলে এই ক্ষেত্রে কেন নয়, তারা কেন আজকে স্কুল জয়েন করতে পারবে না? তো এই বিষয়টা তুলে ধরা যায়। আর কাট অফ মামলাতে বেশ কিছু জিনিস আর পর্ষদে বলার নেই, কারণ এটা সেটেল ল, এই লর বাইরে কেউ কিছু হাত দিতে পারবে না। সে যে বিচারপতি হোক, যে বড় আইনজীবী হোক না কেন, পর্ষদ কেন, পর্ষদের আরও কয়েক গোষ্ঠী আসলে এই মামলাতে হাত দেওয়ার মতন জায়গা নেই, কিছু বলার জায়গা নেই, কারণ এই মামলা অলরেডি এর লাস্ট স্টেজে চলে এসছে। এখানে শুধুমাত্র একটা প্রিয়াঙ্কা নস্কর বাধা হতে পারে, সেই বাধার জায়গাটা খণ্ডন করার মতন জায়গা আমি বললাম। শুধুমাত্র ম্যাট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে না, 16,500 ক্ষেত্রে যেমন 3-3টে ম্যাট অ্যাপ্লিকেশন দেখালাম, সেখানে সাবজেক্ট টু আউটকাম করে নিয়োগ দিয়েছে। পরবর্তী রিসেন্ট রিক্রুটমেন্ট যেটা কিনা 11,765, 9,533, সেখানে সুপ্রিম কোর্টে একাধিক মামলা পেন্ডিং রয়েছে। যেমন এই শ্রাবণী সোমেন পালের যে সিভিল অ্যাপিল রয়েছে, SLP রয়েছে, তার সাথে আরও বেশ কিছু SLP এখানে রয়েছে। অরিন্দম মার্জিত বলে রয়েছে একজন, তারপরে শ্রাবণী তো বললাম, সোমেন পাল তো বললাম, আরও যারা যারা রয়েছে, প্রত্যেকের মামলা সাবজেক্ট টু আউটকাম করাতে ওই মামলা নিষ্পত্তির পরে গিয়ে তারপরে এদের অ্যাপয়েন্টমেন্টগুলো ইস্যু হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টে লেখা আছে সাবজেক্ট টু আউটকাম বলে। তাহলে সম্প্রতি যদি এইরকমভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দিতে পারে, তাহলে অ্যাজ পার মেরিট, যাদের মেরিট ভালো, যারা ওই প্যানেলের ঠাঁই পায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদে কারচুপি ভুলের জন্য, তাহলে তারা আজকে 7.5 বছর পরে কেন তারা আরও দীর্ঘদিন অতিবাহিত করতে থাকবে? যদি আজকে 2 বছরের মামলা না মেটে, তাহলে কি 2 বছর পর্যন্ত সে অপেক্ষা করে যাবে? তার বঞ্চনার ক্ষতি আরও বাড়তে থাকবে। 7.5 বছরের টাকাটা তো কোর্ট কোথাও বলছে না যে 7.5 বছর টাকাটা তোমাকে দেওয়া হবে, শুধুমাত্র নোশনাল বেনিফিট। একটা ঋণ চলে গেলে অন্তত 1 থেকে 1,500 টাকা তার পাওয়ার কথা হিসাব মতন। তো যাই হোক, যেটা বিষয় সেটা হচ্ছে আপনাদের আশা করি বোঝাতে পারলাম কোন দুটো বিষয়কে পিটিশনাররা তুলে ধরলে সেখান থেকে সাবজেক্ট টু আউটকাম করে নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। মামলার গ্রাউন্ড স্ট্রং, মামলা অলরেডি পিটিশনাররা জিতে বসে আছে, যে জায়গাটুকু বাধা সেটা আপনাদের বলে দিলাম। এবার আমাদের থেকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্টের কথা বলেছিলাম যে মালদা ডিপিএসসি নিয়ে আমাদের এই ছোট্ট একটা টিম, ছোট্ট একটা গ্রুপ, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল কিছু একটু ভাবছে। সেটা হচ্ছে মালদা তো প্রচুর সংখ্যক প্রার্থী আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের এই জিমেলে। তো তাদের জন্য আমাদের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এই মাসের 29 আগস্ট। সেই 29 আগস্ট কী হচ্ছে, আমাদের ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে সরাসরি যুক্ত হন, অথবা এই নাম্বারগুলোতে ফোন করুন, বাকি ডিটেলস জানতে পারবেন। মালদা ডিস্ট্রিক্টের ভালো খবর অবশ্যই আসবে, আর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পূর্ণাঙ্গ বিষয় সম্পর্কে ধারণা পাবেন। তো ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন।